আমাদের কিছু অফিস আছে, সেখানে দালালের দৌরাত্ম্য চরমে পৌঁছে গেছে। এই সকল অভিযোগ আমি বারবার পাই এবং দালালরা ভেতরের যোগসাজশে সেখানে গ্রাহক সেবার নামে হয়রানির মতো পরিস্থিতির সৃষ্টি করে এবং দালালদের দ্বারস্থ না হয়ে কেউ সহজে লাইসেন্স নবায়ন বা লাইসেন্স পাওয়া বা ফিটনেস পরীক্ষা করা এই বিষয়গুলো সমাধান করতে পারে না। দালালরাই এ ব্যাপারে সহযোগিতা করে। কোথাও কোথাও আমার এমন অভিযোগও আছে, বিশেষ বিশেষ ব্যক্তি একটা সেখানে প্রভাব খাটায়, কেউ আমার এলাকার পরিচয় দেয়, আমার এলাকায় তার বাড়ি, সেজন্য বিআরটি অফিসে নিম্ন শ্রেণীর কর্মচারী হয়েও কেউ কেউ প্রভাব খাটাতে চায়। আমি এটা জানি, আমি ওদেরকে সতর্ক করেছি, যাদের পেয়েছি। আমি আপনাদেরকে বলবো, আমার এলাকা বা আমার জেলা অথবা আমার আত্মীয় পরিচয়ে কেউ যদি কোথাও বিআরটি অফিসে অহেতুক প্রভাব খাটাতে চায়, এ ব্যাপারে আমি শূন্য সহিষ্ণুতার নীতি অবলম্বন করি এবং এটা কোনো অবস্থাতে অ্যালাউ করবেন না। আর একটা বিষয় হলো, যেসব জায়গায় গাড়ি বেশি, অবৈধ আয়ের উৎস বেশি, সেই সব জায়গায় প্রমোশনের জন্য, বদলির জন্য বারবার অনুরোধ আসে। সেটা আগের তুলনায় অনেক কমেছে, কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে। আমি পরিষ্কার বলে দিতে চাই, বিআরটি এর যে নিয়ম কানুন অনুযায়ী সবাইকে চলতে হবে। কোনো অবস্থাতেই এই নিয়ম কানুনের ব্যত্যয় ঘটিয়ে কাউকে অহেতুক ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। এবং আমার নাম, মন্ত্রীর নাম, এমপির নাম ব্যবহার করে বিআরটিএতে যারা অযথা হস্তক্ষেপ করতে চায়, তাদের ব্যাপারে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং বিআরটিএর অফিসারদের মধ্যে একটা প্রবণতা আছে, তারা সবাই ঢাকা আসতে চায়, ইউকুরিয়া আসতে চায়, সিলেট আসতে চায়, তারা চট্টগ্রামে যেতে চায়। তো কারণটা কি? কারণটা এখানে অবৈধ আয়ের উৎস বেশি, এটা মনে করেই তো যেতে চায়। সেই জন্য পলিটিক্যাল নেতাদের দিয়ে অনুরোধ করানোর চেষ্টা করে। এখন অবশ্য সে সাহস পায় না, কারণ আমি এসবকে পাত্তা দিই না। আমার পরিষ্কার বক্তব্য, নিষ্ঠার সঙ্গে কাজ করুন। নিষ্ঠার সঙ্গে যারা কাজ করবে, কমিটমেন্ট নিয়ে যারা কাজ করবে, যারা যোগ্য, যারা মেধাবী, যারা অভিজ্ঞ, তাদেরকে পর্যায়ক্রমে দায়িত্ব দেওয়া হবে এবং তারা যেসব জায়গায় বেশি ব্যস্ততা আছে অফিসে, সেসব জায়গায় তারা কাজ পাবে। কিন্তু তাদেরকে অতিরিক্ত মুনাফা লাভের সুযোগ করে দিতে কোনো প্রমোশন জন্য যারা তদবির করবে, বদলির জন্য তদবির করবে, তাদের ব্যাপারে নোট নেবেন। আমি এটা চেয়ারম্যান সাহেবকে বলছি এবং সচিব সাহেব আপনিও এখানে সাক্ষী রইলেন, যে যারা তদবিরটা করাচ্ছে কেন,
সে আছে ফেনীতে, কেন ঢাকা আসতে চায়? আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম এটাই যে সঠিক তা না, এরকম অনেক কেস আছে। কেন আসতে চায় ঢাকা অথবা চিটাগাং অথবা ইউকুরিয়া? এই মানসিকতা যাদের, আমার মনে হয় তাদের চিহ্নিত করা দরকার। এখন আমার কাছে যদি রাজনৈতিক কোনো অনুরোধ আসে, রেকমেন্ডেশন আসে, এটা নিশ্চয়ই সংশ্লিষ্ট অফিসার সেই নেতার কাছে ধর্ণা দেন। সেই নেতা বাধ্য হয়ে অনেক সময় আমাকে বলেন, কিন্তু বাস্তব বিষয়টা হয়তো যাকে অনুরোধ করা হয় তিনি হয়তো জানেন না, কিন্তু নিজের লাভের জন্য এখানে একমাত্র উপার্জনের পরিধি বাড়ানোর জন্য এইসব তদবির করে থাকে এবং অনেক টাকার বিনিময়ে, কোথাও কোথাও টাকার বিনিময়েও তদবির হয়, সেটা আমি জানি। তাহলে আপনার ঘুষ দিয়ে আপনি প্রমোশন নিতে চান, বদলি হতে চান, এই মানসিকতা থাকলে বিআরটিএ কখনো একটা সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে না। কাজে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আমি শুনে খুশি হলাম যে লাইসেন্স নিয়ে দীর্ঘদিনের একটা ডিমান্ড সারা দেশ থেকেই আমি পাচ্ছি, এবং লাইসেন্স নিয়ে বাস মালিক এবং চালক তাদের মধ্যে একটা, সেখানে একটা বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, এবং লাইসেন্সের অভাবে বা নতুন লাইসেন্স অথবা লাইসেন্স নবায়নের বিষয়টা দ্বিতীয়বার টেন্ডার করতে হয়েছে। করি এখন যে কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে, তারা যে কথা দিয়েছেন খুব শিগগির ডিসেম্বরের আগেই তারা লাইসেন্স সরবরাহ শুরু করবেন। এটা একটা আশার কথা, এটা অনেকেই খুশি হবে। সারা বাংলাদেশ থেকে এই বিষয়ে দাবি দিনে দিনে বাড়ছে, কারণ বিলম্বের কারণে অনেকেই অসুবিধায় পড়েছেন। তো এই বিষয়টা আপনাদেরকে দ্রুত দেখতে হবে, এবং এটা আমি শুনে খুশি হলাম যে খুব তাড়াতাড়ি লাইসেন্স এসে পড়বে। আমরা ডিসেম্বর মাস থেকেই লাইসেন্স বিতরণ শুরু করতে পারবো সর্বপর্যায়ে। এটা শুনে আমি খুশি হলাম। কাজে এই প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত করার ব্যাপারে আপনারা আপনাদের প্রয়াস অব্যাহত রাখবেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে যে সকল নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রী নন, যেন একজন শিক্ষক তার ছাত্রদেরকে আজকে নিরাপদ সড়ক গড়ার ব্যাপারে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, এরকম একটা ক্লাস নেওয়ার মতো প্রধানমন্ত্রী কতগুলো মূল্যবান অবজারভেশন দিয়েছেন, মূল্যবান কতগুলো কমেন্ট করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপদ সড়ক বিষয়ক নির্দেশনার প্রতিপালনে নিবিড়ভাবে কাজ করতে হবে, এবং সচিব সাহেবকে আমি মনিটরিং জোরদারের আহ্বান জানাচ্ছি। রাস্তায় তদারক করতে হবে, মনিটরিং করতে হবে, লাইসেন্স পরীক্ষা নিরীক্ষা করতে হবে, গাড়ির ফিটনেস পরীক্ষা করতে হবে, এবং তাদের যে কাজ সেই কাজে তাদেরকে মনোনিবেশ করতে হবে। জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেটের যে ঘাটতি রয়েছে, যেহেতু জেলা প্রশাসকগণ আমাদের বিআরটিএর জেলা প্রধান হিসাবে কাজ করছেন, সেহেতু ডিসি সাহেবদের সহায়তা আপনারা জেলা পর্যায়ে
শহরগুলোতে ম্যাজিস্ট্রেট ডিসি সাহেবকে অনুরোধ করলে ম্যাজিস্ট্রেট আপনারা পাবেন এবং তাতে আপনাদের মনিটরিং আরও জোরদার করা এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ফিটনেস পরীক্ষার ব্যাপারটা যে ৯/৬ আছে সেগুলো বন্ধ করা এবং জনগণের যাতে হয়রানি ভোগান্তি না হয় বিআরটি এর অফিসে, এটা আমি আর শুনতে চাই না আপনাদের কাছে। আমি এই বিষয়গুলো বলার জন্যই আজকে এই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছি। আসুন নিরাপদ সড়কের যে শপথ আমরা মুজিব বর্ষে নিয়েছি, বিআরটিএকে সেবা বান্ধব করার মধ্য দিয়ে সে প্রত্যাশা পূরণে এগিয়ে যায়। বিএনপি নেতারা বলছেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার নাকি মিথ্যাচার করছে। আসলে দেশের কোনো প্রকার সুখবর, উন্নয়ন, সমৃদ্ধি বিএনপির গায়ে জ্বালা ধরায়। এজন্য যা সব কিছু নিয়েই অবিশ্বাস আর মিথ্যাচার তাদের মজ্জাগত। এখন পদ্মা সেতুর 82% মতো সার্বিক অগ্রগতি, 35 নম্বর স্প্যান বসে গেছে, এটাও কি মিথ্যাচার? এই বাস্তবতাটা ফখরুল সাহেব যারা এসব বলছেন তারা দেখে আসতে পারেন। মেট্রো রেলের এই করোনা কালেও কাজ চলছে এবং 51% মতো কাজ এর মধ্যে শেষ হয়েছে, এটাও কি মিথ্যাচার? গিয়ে দেখুন। দেশে 18টি ফ্লাইওভার হয়েছে, সরেজমিনে গিয়ে দেখুন, এটা কি মিথ্যাচার? দেশে 413 কিলোমিটার আমাদের 4 লেন রাস্তা হয়েছে, এটাও কি সরকার মিথ্যাচার করছে? এই বাস্তবতাগুলো কি আপনারা যদি বিশ্বাস না হয় সরেজমিনে গিয়ে দেখুন। আপনারা তো বলছিলেন যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে, তা আমি আমন্ত্রণ জানাচ্ছি একটু পদ্মা পারে আসুন। এটা সকলের সম্পদ, আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো না, পদ্মা সেতু থাকবে, সবার জন্য থাকবে, এটা কোনো বিশেষ দলের জন্য এ সেতু হচ্ছে না। আজকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ এই বছরই পৌঁছে যাচ্ছে সকল ঘরে, বাংলার সব ঘর আলোকিত হচ্ছে। এই যে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, শেখ হাসিনার এ উদ্যোগ, নিজেদের ঘরে নিজেরা ক্ষমতা থাকার সময় কি বিদ্যুৎ পেয়েছিলেন? এখন কি ঘন ঘন লোডশেডিং হচ্ছে? সেদিন কি এখন আছে? এটাও কি মিথ্যাচার? গত অর্থ বছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। 1 দশক ধরে বাংলাদেশে জিডিপি উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। সে ধারাবাহিকতায় করোনার প্রভাব থাকা সত্ত্বেও প্রবৃদ্ধি 5% উপরে অর্জিত হয়েছে। শুধু তাই নয়, এডিবি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে। প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার 4র্থ শীর্ষ দেশ হবে বাংলাদেশ। এরই মাঝে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে। রপ্তানি আয় বেড়েছে, বাড়ছে উৎপাদনশীলতা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন সর্বকালের রেকর্ড 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। প্রবাসী আয়ে নতুন গতি এসছে। এমন ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না। তাদের রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা সব কিছুকে গ্রাস করেছে। তা দেশ ও সরকারের কিংবা
অর্থনীতির কোনো ইতিবাচক অর্জন তারা দেখতে পায় না। বিএনপি এখন বলে, আবারও বলে, বারবার বলে তারা নাকি গণ অভ্যুত্থান করবে। বিএনপি নেতারাই তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। একজন তো বলেই ফেলেছেন ঘরোয়া খেলা বন্ধ করতে হবে। নিজেদের ঘরেই যখন সমস্যা, তখন তারা কিভাবে দেশের সমস্যা সমাধান করবেন? নিজের দলে যখন গণতন্ত্র নেই, তখন তারা কিভাবে দেশে গণতন্ত্র ফেরাবেন? তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ বিএনপির মিথ্যাচারের রাজনীতিতে আর বিশ্বাস করে না। রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা যাদের নেই, তারা অভ্যুত্থানের দ্বিধা স্বপ্ন দেখছে।